নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিজেপির সমর্থনে দেওয়াল লিখন, মরণোত্তর দেহদান, হিরণকে কড়া ভাষায় আক্রমণ, বাগুইয়াটির চা চক্রে সৌগত রায়, বাসন্তী মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। আসছে বিস্তারিত খবরে। বিজেপির সমর্থনে দেওয়াল লিখন চলছে। বিজেপির সমর্থনে দেওয়াল লিখন, আর তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের উল্লেখ। শুধু তাই নয়, ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থের পরিমাণ বৃদ্ধি করে ৩,০০০ টাকা করা হবে। এখন দেখছি যে বিজেপি ক্ষমতায় আসলে নাকি ৩,০০০ টাকা করবে। এটা আপনার কি মনে হয়? এটা বাস্তব কথা। বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে ৩,০০০ টাকা করে পাবে, পাবলিক পাবে, মহিলারা পাবে। এটা কি সার্থক হবে আদেও? বাস্তব কিভাবে ভাবছেন? হ্যাঁ, বিজেপি রাজ্যে ক্ষমতা আসলে তো হবেই, বাস্তব হবেই। তো যেখানে ১,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, বর্তমান তৃণমূল সরকার, সেখানে কটূক্তি করছে বিজেপি সরকার, যে দয়ায় রাখছে। সেখানে বিজেপি কি করে ৩,০০০ টাকা দিবে? এটা বিজেপি বড় বড় লিডাররা তো তাই তো বলে। এমনই প্রতিশ্রুতি বিজেপির সমর্থনে দেওয়াল লিখনে। মালদা বিধানসভা কেন্দ্রের পুরাতন মালদা পুর এলাকা জুড়ে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এমনই দেওয়াল লিখন। এখানে একটা দেওয়াল লিখন দেখছি, এখানে বিজেপিরা প্রচার করছে যে ৩,০০০ টাকা দিবে ক্ষমতায় এলে। কি বলবেন? আমারও নজরে পড়েছে, যাওয়ার সময় দেখলাম। তো কি আর বলবো, বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী, ওনাকে বিজেপি অনুসরণ করছে। কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে আসে, তারপরে তারা মানুষকে ভুলে যায়। বিজেপির আদর্শই হচ্ছে দ্বিচারিতা এবং মানুষের সাথে ভণ্ডামি করা। ভোট আসলে তারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি আশ্রয় নিতে হয়, কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না। এটাই বিজেপির আদর্শ। আমি সমর্থন করেন কাউকে? ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন করি। বলছি তারা যে দ্বিচারিতাকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে, এটা তার সব থেকে বড় একটি উদাহরণ। আপনারা দেখতেই পাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু তারা মহিলাদেরকে অসম্মানের ক্ষেত্রে সারা ভারতবর্ষে আপনারা যদি সূচক দেখেন, সেখানেই প্রমাণিত হবে বিজেপি মহিলাদের জন্য নারী উন্নয়নের ক্ষেত্রে কিছুই করেনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের তিনি যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মহিলাদেরকে, মা বোনদেরকে এগিয়ে নিয়ে আসছেন বাংলার আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখানে বিজেপির এখানে সব থেকে বড় দ্বিচারিতা তারা করছে। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। অত্যন্ত ওরা তো একটা জুমলার সরকার, সেই সরকার শুধু মিথ্যা কথার উপরে দিয়ে এই সরকার চলছে গোটা ভারতবর্ষে। আমরা সকলে জানি, গোটা দেশবাসী জানে, এটা শুধু আমরা নয়, গোটা দেশবাসী জানে। দেখুন, 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রতিটি ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে চলে যাবে। আপনারাই বলুন, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদেরকে আমরা সম্মান করি, সাধারণ মানুষের কোন অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা গিয়েছিল? যায়নি, 15 পয়সা যায়নি। বলেছিল 2 কোটি বেকার যুবককে চাকরি দিবে বছরে বছরে। তাহলে আজকে আপনার 10 বছর হতে চলেছে, 2 কোটি করে যদি প্রতি বছর দিত, তাহলে কত হতো? তাহলে প্রায় আমাদের 10 কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত, 20 কোটির উপরে মানুষ চাকরি পেয়ে যেত। একজন মানুষকে, বেকার যুবককে চাকরি দেয়নি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মরণোত্তর দেহদান, অঙ্গদানের সাক্ষী থেকেছে গোটা ভারত। একবার নয়, বহুবার সফল হয়েছে অঙ্গদান এই বাংলায়। তবে এবার অঙ্গীকার মোতাবেক মরণোত্তর দেহদানের সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলা। এক শিক্ষকের মৃত্যুর পর পরিবারের লোক তার নিষ্প্রাণ দেহ তুলে দিলেন বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে, যা ভবিষ্যতে ডাক্তারি শিক্ষায় প্রয়োজন হবে। দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্তের সহযোগিতায় পরিবারের পক্ষ থেকে মরণোত্তর দেহদান করা হল কেতুগ্রাম থানার বারেন্দা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক কাশীনাথ ঘোষের। আমরা তো রক্তদানের কাজ 12 মাসই করে থাকি, তারও পাশাপাশি
চক্ষুদান দেহদানের বিষয়ে আমরা মানুষকে উৎসাহিত করি। একটা বিরলতম ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত বারেন্দা গ্রামে। এক স্কুল শিক্ষক কাশীনাথ ঘোষ 81 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে তার দেহটি দাহ না করে তার দেহটিকে দান করা হলো বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে। গণদর্পণ সংস্থায় তিনি অঙ্গীকারপত্র করেছিলেন তার দেহদানের জন্য। আমরা সেই কাজে পূর্ণ সহযোগিতা করেছি। ডাইহার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এভাবেই মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে। বয়স 81 কাশীনাথ বাবু কয়েকদিন পূর্বে নিজের পরিবারকে জানান মৃত্যুর পর যেন তার দেহ দান করা হয়। সেই মোতাবেক গণদর্পণ সংস্থার অঙ্গীকার পত্র গত 20 মার্চ 2024 পূরণ করেন এবং 27 মার্চ 2024 ভোর 4টে নাগাদ নিজ বাসায় পার্থিব মায়া ছেড়ে ইহলোক ত্যাগ করেন কাশীনাথ ঘোষ। কাশীনাথ বাবুর পুত্র দীপঙ্কর ঘোষ মৃত্যুর খবর নিশ্চিত জেনে তড়িঘড়ি তারকেশ্বর চট্টরাজের সঙ্গে যোগাযোগ করেন এবং সমাজকর্মী জয়দেব দত্তের সহযোগিতায় মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পাঠিয়ে দেন। বিনা পয়সায় অনেক ছেলেকেই পড়িয়েছেন, পাঠদান করেছেন। বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু ছেলে বাবার কাছে পড়াশোনা করতে আসতো। এই গ্রামেও অনেক ছেলে যারা উপকৃত হয়েছে বাবার পাঠদানের মাধ্যমে। বাবার দীর্ঘদিনের ইচ্ছা যে আয়ু শেষ হওয়ার পরও যেন আমি কিছু করে যেতে পারি, তার জন্য উনি চক্ষুদান এবং দেহদানটা করে গেছেন। এই বিষয়ে সমাজকর্মী জয়দেব দত্ত জানান রক্তদানের মতোই চক্ষুদান দেহদানও পুণ্যের কাজ। শিক্ষক কাশীনাথ বাবু তার জীবনে একাধিক ছাত্রছাত্রীকে তৈরি করেছেন মানুষের মতো মানুষ হিসাবে। তবে মৃত্যুর পরেও বজায় রইল সেই শপথ। ডাইহার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এইভাবেই সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এটা যেটা সচরাচর কেউ করতে পারে না। হ্যাঁ, আর এর জন্য যেহেতু এটা গ্রাম অনেক সমালোচিত হতে হলো কিছুটা সময়, তা যাই হোক আমরা সেই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে বাবার এই মানে দীর্ঘদিনের যে তাকে, বিশেষ করে আমি তো বাবার কাছে বেশিটা থাকতাম, তো বাবা আমাকে এটা নিয়ে অনেকটা বলেছিল হ্যাঁ যে আমার মৃত্যুর পর যেন আমার দেহটা পুড়িয়ে ফেলা না হয়, হ্যাঁ সেটা যেন কোনো মহৎ কাজে লাগে, এবং সেই বাবার ইচ্ছাটাকে আমরা প্রাধান্য দিলাম। কেতুগ্রাম থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। হিরণকে কড়া ভাষায় আক্রমণ। বৃহস্পতিবার খড়গপুর 2 নম্বর ব্লকের মাধপুরে প্রচারে এসে হিরণকে কড়া ভাষায় আক্রমণ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব। হিরণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এভাবে আর যাই হোক ঘাটাল লোকসভায় জেতা যাবে না, জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, ভোটে জেতার জন্য যা ইচ্ছা তা নিয়েই মিথ্যা বলা শুরু হয়েছে। আমরা জেতার জন্য আর কত নিচে নামবো। এরপরেই দেব বলেন, আপনারা কি আমার মুখ থেকে কখনো হিংসার কোনো কথা শুনেছেন? আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা আমার গর্ব, আমি এটা বিশ্বাস করি। আজকে আমি চাইলেই পাল্টা হিরণকে নিয়ে কথা কুকথা বলতেই পারি, কিন্তু আমি কোনো ব্যক্তিগত আক্রমণে যাই না। এদিন দেবকে জিজ্ঞাসা করা হয়, কুকথা তো শুধুমাত্র বিজেপির নেতারা না, তৃণমূলের নেতারাও তো বলেছেন। তার উত্তরে দেব বলেন, আমি শুধু বিজেপির কথা বলছি না, আমি সবার কথাই বললাম, আমি সবার বিরুদ্ধেই বলছি, কারণ দেশটাকে যে বাঁচাতে হবে। আমার বক্তব্য হচ্ছে কি, 2.5 মাস এখন 2 মাস এখন ইলেকশন বাকি আছে মোটামুটি। তার মানে কি এটাকে আমরা ধরে নিতে পারি যে এই 2 মাসের মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ যদি ঘাটাল লোকসভা কেন্দ্র হয় সেটা কি সব দেব করবে? এটা কি পলিটিক্যাল মার্ডার হিসেবে ট্রিট করা হবে? আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি 10 বছর যেভাবে শান্তিপ্রিয়ভাবে ঘাটালটাকে আগলে রেখেছিলাম, গত 3-4 দিনে যেভাবে প্রার্থীরা যেভাবে দুরুপয়োগ করছে শান্তি, মানে সত্যি কথা, মানে আমি যদি সত্যি কথা এক লাইনে যদি বলি তাহলে আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু এটা আমার গর্ব, আমি এটা বিশ্বাস করি। আজকে যদি চাইলে আমি পাল্টা হিরণকে বলতেও পারি, কিন্তু যেইভাবে 3 দিন আগে যেইভাবে সমস্ত মিডিয়া যেভাবে হেডলাইনে চালিয়ে যে দেবের হাত রক্ত দিয়ে রক্তাক্ত, দেব এরকম খুন করেছে, দেবের নির্দেশে খুন হয়েছে, আজকে ব্যক্তিগত আক্রমণ যে ক্রমে বাড়ছে, বাড়ছে, মানে তোমরা দেখতে পাচ্ছ না একটা এত লেভেলে
ঠিক আছে, আমি বুঝতে পারছি কাটমানি সিবিআই ইডি হচ্ছে, আমার দলের লোকেরা একটা ফোনে রিকল পেয়েছে, সেটা নিয়ে হচ্ছে, আমি সবটাই মানলাম। কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যাওয়া রাজনীতিটাকে, অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেখানে একটা মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, মানে আমরা কতটা নিচে নামতে পারি জেতার জন্য। আমার বক্তব্য হচ্ছে, আমি গত 10 বছর ধরে, আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 10 বছর ধরে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রকে শান্তিরভাবে, মানে শান্তির মেসেজ দিয়েছি এবং শান্তিরভাবে রেখেছি। আজকে আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে 4 দিনে যদি এরকমভাবে নোংরামো শুরু করে, তার নেক্সট 5 বছর যদি ভগবান না করে জিতে যায়, তাহলে 5 বছরটা কিভাবে করে রাখবে। মানুষ সচেতন হোক, কাকে ভোট দেবে তার আগে একবার ভেবে নি কেমন ধরনের প্রার্থীকে তারা ভোট দেবে। ঘাটাল থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বাগুইআটির চা চক্রের সৌগত রায়। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি পর্ব। শাসক থেকে বিরোধী দল সবাই নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত। এমতাবস্থায় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় গতকাল বাগুইআটির বাগুইপাড়ায় এক চা চক্রে মিলিত হলেন। এই চা চক্রে বিধাননগর পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বুথের এজেন্ট তাকে সংবর্ধনা জানান। এর পাশাপাশি 16 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 16 নম্বর ওয়ার্ডের পৌর মাতা জয়শ্রী বাগুই, প্রাক্তন পৌরপিতা সন্দীপ বাগুই, 8 নম্বর ওয়ার্ডের পৌর মাতা সুপর্ণা ঘোষ, 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইন্দ্রনাথ বাগুই সহ বহু তৃণমূল নেতা ও কর্মী। এই প্রধান নির্বাচনী কার্যালয় থেকে নির্বাচনের সমস্ত বার্তা দেওয়া হবে কর্মীদের উদ্দেশ্যে। এছাড়াও অন্যান্য অঞ্চলেও আমরা আরও এরপরে নির্বাচনী কার্যালয় খুলব। আজকে সূচনা হলো এবং আমাদের প্রার্থীর হাত ধরেই এটার সূচনা আমরা করলাম, যাতে আগামী দিনে আমরা এই ওয়ার্ডে অনেক আগে থেকে আমরা নেবে, যাতে আমরা ব্যাপক হারে লিড দিতে পারি। কর্মীদের উদ্দেশ্যে আমরা তাই বলেছি এবং যত রকম প্রস্তুতি এবার নেবার আমরা সব রকম প্রস্তুতি নেব। এই চা চক্র থেকেই সৌগত রায় বিরোধীদের কটাক্ষ করে বলেন, এই লোকসভা কেন্দ্রে বিজেপি ও সিপিএম এর প্রার্থী যারা নাকি বিধানসভা ভোটেও পার করতে পারে না, লোকসভা ভোট তারা জিতবে কি করে। এত ওয়ার্ডে গেল, ওয়ার্ডের 11টা প্রতিটা বুথ থেকে 3 জন করে সম্বর্ধনা দিল। এই অভিজ্ঞতা আমার আগে নম্বর ওয়ার্ডের প্রধান ব্যক্তি সন্দীপ বাগুই গোপাল এবং জয়শ্রী। বাগুইহাটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাসন্তী মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। এখন জলপাইগুড়ির পালপাড়াতে জোর কদমে চলছে বাসন্তী মূর্তি গড়ার কাজ। যদিও এবার বেশিরভাগ মৃৎশিল্পীর কাছে তেমনভাবে অর্ডার নেই বাসন্তী প্রতিমার, তবুও বেশ কয়েকজন পুরনো মৃৎশিল্পীর কাছে অর্ডার এসেছে বাসন্তী প্রতিমা গড়ার কাজের। যারা যারা বাসন্তী মূর্তি গড়ার অর্ডার পেয়েছেন তারা বলছেন এবছর বাসন্তী মূর্তির চাহিদা অনেকটাই বেশি আছে। কিছু কিছু মৃৎশিল্পীর কাছে শোনা যায় তাদের অর্ডার এখনো আসেনি। সব মিলিয়ে এই বছর বাসন্তী পুজো অনেকটাই ভালো হবে বলে মনে করছেন অর্ডার পাওয়া মৃৎশিল্পীরা। আর তার জন্যই এখন জোর কদমে চলছে বাসন্তী প্রতিমা গড়ার কাজ। আপাতত চলছে মাটির কাজ, তবে এই কাজ এখন অনেকটাই শেষের পথে। মূলত প্রস্তুতি চৈত্র মাসের শেষে বেশ কিছু পূজা থাকে, সেগুলোতে হচ্ছে। কালী যেমন হয়, তারপরে অন্যান্য বাড়ির পূজা অনেক ঠাকুর হয়। এছাড়াও আমাদের বাসন্তী পূজাটা এবার ভালো করেই হচ্ছে বলে মনে হচ্ছে। মানে গোটাচারি অর্ডার আমি পেয়েছি, তার মধ্যে 3টাই নতুন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।